কি ফেলেছে? তো সে ফেলবে কোথায়? ওখানে ছাড়া উপায় তো কিছু নেই। এই সাদা ফুলগুলো কি ফুল? ঘেটু? হ্যাঁ, ঘেটু ঘেটু। হুম হুম। না, বাগানের মধ্যেখানটা বিশাল একটা ফাঁকা জায়গা হয়ে গেছে তো, যেখানে কলাগুলো লাগানো। কলাগুলো ভালো হয়নি এখানে। 2 বছর পরে না, গাছগুলো লাগতে লাগতে সময় লেগে গেল। মাটিতেও দাদু বলছে না, মাটিতে জোর নেই, মাটিতে জোর নেই বলে হচ্ছে না। গেমার বীজ ওই তো ইয়েতে, ওই রতন দাদুদের ওই কলঘরের সামনে দেখো ভর্তি হয়েছে। বীজ ছিটিয়ে করেছে। পুরনো লঙ্কা ছিল, পাকা শুকনো লঙ্কা, অল্প স্বল্প বেরিয়েছে তো দেখছি, অল্প স্বল্প তো বেরিয়েছে। তিল কি তা আমি জানি না, আমি সব জমির মাপ জানি না। ও কতটা জমি তাই জিজ্ঞাসা করছে। 1.5 বিঘে। 1.5 বিঘেতে এত বড়, অনেক বড় তো। একবার সেই মোরল নাকি এর বাইরে অনেকদিন পর। কালকে হারাই দাদার সঙ্গে দেখা হয়েছে। না না, আরে ইয়েতে পিজি থেকে ফিরে ডাইহাটে নেমে মাটিয়াড়িতে দাঁড়িয়েছিল। নেট দেওয়ার পদ্ধতিটাও তোমাদের দারুণ, খুলেও তো যায় না, কি সুন্দর ফট করে বেঁধে ফেলো। সুপ্রভাত বন্ধুরা, কামদেবপুরের ডাঙ্গামাঠ থেকে আমার আরও একটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রবীর, দ্য লেজি ভ্লগার। আশা করি সকলেই কুশলে আছেন, আর আমিও খুব ভালো আছি। আসলে কামদেবপুরে এলে আমি সত্যিই খুব ভালো থাকি। এখানে এলে কেবলমাত্র নিজের মোবাইল ফোনের সুইচটা অফ করে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু চাই না। যাই হোক, চলুন আজকের ভ্লগে ফেরত আসি। আমি এখন রয়েছি কামদেবপুরের ডাঙ্গা মাঠে। তবে মাঠের এই দিকটা কামদেবপুর গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। এদিকের মাঠ একেবারে বাস্তুতলা গ্রাম লাগোয়া। সেই কারণেই অনেকে এদিকের মাঠগুলোকে বাস্তুতলা মাঠও বলে। আজ বাড়ি থেকে বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা বলতে আমি, ওমের দাদু আর সঙ্গে অবশ্যই ওম। 3 জনে মিলে মাঠের আলপথ ধরে হাঁটতে হাঁটতে রক্ষিতদের কলঘর পেরিয়ে সকাল সকাল এসে পৌঁছে গিয়েছিলাম এই বাস্তুতলা মাঠে। প্রায় মিনিট 40-এর হাঁটা পথ। আসলে এই মাঠে ওমের দাদুর বেশ কিছুটা জমি রয়েছে, যেখানে তিনি গম লাগিয়েছিলেন। আমি গতকাল বিকালে ওমের দাদুর সাথে এসে দেখে গিয়েছিলাম। সেই গম পেকে একেবারে সোনালি হয়ে গিয়েছিল। যত তাড়াতাড়ি সম্ভব গম কেটে হলার করে বাড়ি নিয়ে চলে যেতে হবে, না হলে ফসল মাঠে পড়ে থেকে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই আজ সকাল সকাল আমরা 3 জনে মিলে মাঠে চলে এসেছিলাম। অবশ্য আমরা মাঠে আসার অনেক আগেই রফিক ভাইরা মাঠে চলে এসেছিল। তারা খুব ভোর ভোর গম কাটাও শুরু করে দিয়েছিল, কারণ বেলা বেড়ে গেলে গম কাটতে খুব অসুবিধা হয়।
আসলে গমের গায়ে প্রচুর শুঁয়ো থাকে, সেগুলোর জন্যই গা হাত পা চুলকায়। তাই রোদের তেজ বেড়ে যাওয়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব গম কেটে ফেলতে হয়। পাকা ফসলের রং দেখেছেন? একেবারে সোনার মতো। তাও তো এখন আকাশে মেঘ, সূর্যের আলো পড়লে এই গম আরও চকচক করত। গতকাল বিকেলে আমি যখন এদিকে এসেছিলাম, তখন বিকেলের গধূলি আলোয় এই গম একেবারে সোনার মতো চকচক করছিল। এরকম জমি ভর্তি পাকা ফসল দেখলে সকলেরই মন ভীষণ ভালো হয়ে যায়। তাও তো চারিদিকের মাঠ এখন প্রায় ফাঁকা। প্রায় সব জমিতেই নতুন করে চাষ দিয়ে তিল বোনা হয়েছে। কিছু কিছু জমিতে অল্প স্বল্প চারাও বেরিয়েছে, কিন্তু সেই চারা এত ছোট যে খুব ভালো করে খেয়াল না করলে বুঝতেও পারা যাচ্ছে না। সেই জন্যই দেখে মনে হচ্ছে যে মাঠ একেবারে ফাঁকা। আসলে ফসল না থাকলে মাঠ ভীষণ ছোট লাগে। অন্যবারে কিন্তু এই সময় মাঠে প্রচুর ধান থাকে। এবারে এদিকের মাঠে কেউ ধান চাষ করেনি, কেবলমাত্র বাস্তুতলা গ্রাম লাগোয়া নিচু জমিগুলো ছাড়া। মাঠে যদি ধান লাগানো থাকতো তাহলে এই মাঠ অন্যরকম দেখতে লাগতো। তখন এই মাঠ দেখেই মনে হতো কি বিশাল। মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত মনে হতো যেন হেঁটে পার হওয়াই যাবে না। রফিক ভাইরা আজ দুজনে মিলে গম কাটছেন। আসলে জমিটি খুব একটা বড় নয়, মনে হয় 15 কাঠা মতো হবে। তার মধ্যে আবার অর্ধেকটা মুসুরি লাগানো ছিল। তার মানে মাত্র 7.5 কাঠা জমিতে গম লাগানো রয়েছে। ওই নিজেদের বাড়িতে সারা বছর খাওয়ার জন্যই মনে হয় এই গমগুলো লাগানো। আমার মনে হয় জমি কম বলেই মাত্র দুজনে মিলে গম কাটতে এসেছেন। এইটুকু গম কেটে নিয়ে জড়ো করে আঁটি বাঁধতে দুজনেই যথেষ্ট। রফিক ভাইয়ের সঙ্গে যিনি আজ গম কাটছেন তাকে সবাই মোড়ল বলে ডাকেন। যতদূর মনে পড়ছে ওনার নাম ছকু মোড়ল। বেশ বয়স্ক, অভিজ্ঞ ব্যক্তি। খুব সম্ভবত উনি তাজাই ভাইয়ের বাবা। আসলে উনি খুব কম মাঠে আসেন, সেই জন্যই আমি ঠিকমতো চিনতে পারছি না। মোড়ল রফিক ভাইয়ের তুলনায় একটু বয়স্ক, সেই কারণেই মনে হয় উনি একটু হাঁপিয়ে গেছেন। একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজ করছেন। এমনিতেই ধান বা গম কাটা বেশ কঠিন কাজ। নিচু হয়ে কাজ করতে করতে কোমর ধরে যায়, একটানা কাজ করা যায় না। তাই মাঝে মাঝে একটু বিশ্রামও নিতে হয়। এদিকে আকাশে আজ কিছুটা মেঘ থাকলেও বেলা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সঙ্গে রোদের তেজও বাড়ছে। এখনও কিন্তু অনেকটা কাজ বাকি। প্রায় জমির অর্ধেক অংশে এখনও গম কাটা বাকি। কেবল কাটলেই তো আর হবে না, গোড়া কেটে সঙ্গে সঙ্গে আবার গোছ করে আঁটি বেঁধে নিতে হবে, না হলে গম জমিতে ছড়িয়ে নষ্ট হয়ে যাবে। আবার রোদের তেজ বেড়ে গেলেও কাজ করতে বেশ অসুবিধা হবে। গমের সোঁয়ায় হাতে পায়ে চুলকানি শুরু হয়ে যাবে, তাই বেশিক্ষণ রেস্ট নেওয়া যাবে না। ধান অথবা গম কাটার পর রফিকদের এই আঁটি বাঁধার কৌশলটি কিন্তু দারুণ। আমার বেশ ভালো লাগে। জমি থেকে গম কেটে নেওয়ার পর গোছাগুলো পরপর সাজিয়ে দিয়ে এক গোছা গমের শীষ নিয়ে চট করে একটা পাক দিয়ে আঁটির গোড়ায় বেঁধে ফেলছে। ওরা কিন্তু কোনো গিঁট দেয় না, কেবল পাকিয়ে নিয়ে মুড়ে দেয়, তাতেই আঁটি শক্তভাবে বাঁধা থাকে। তাও তো ফল ঝরে নেওয়ার পর গমের আউর আর কোনো কাজে লাগে না, কিন্তু ধানের আউর ঝাড়ার পর গোখাদ্য হিসাবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আউরের আঁটি ট্রাক্টরে করে তুলে নিয়ে গিয়ে
খোঁয়ারে পালা দিয়ে বছরভর রেখে দেওয়া থাকে। আমি সেই ধানের আঁটির ক্ষেত্রেও দেখেছি, বছরখানেক পরেও যখন পালা থেকে আউরের আঁটি নামানো হয় তখনও আঁটির বাঁধন অটুট থাকে। বাহ, এদিকে উজ্জ্বল সোনালি রঙের গম, আর দূরে আলের ওপারে দেখুন ঘন সবুজ রঙের ধান। মাঠে ফসল ভরা থাকলে সব সময় অন্যরকম দেখতে লাগে। অবশ্য এবার এদিকের মাঠে ধানের চাষ প্রায় নেই। কিছুক্ষণ আগে রফিক ভাইদের সাথে এই ধান চাষের ব্যাপারেই কথা হচ্ছিল। ডাঙা মাঠের প্রায় সব চাষি এবার ধান চাষ ছেড়ে দিয়ে অন্য ফসলের চাষ শুরু করেছেন। এবারের বেশিরভাগ জমিতেই দেখছি সকলে তিল লাগিয়েছেন। আসলে ধান চাষে প্রচুর খরচ, চাষে প্রচুর জল লাগে। ধান পোঁতার পর থেকে জমি জলে ডুবিয়ে রেখে দিতে হয়, ফলে ইলেকট্রিক বিলে প্রচুর খরচা হয়। এছাড়া ধানে প্রচুর তেল এবং রাসায়নিক সারও ব্যবহার করতে হয়। সারের দামও গত কয়েক বছরে প্রায় 3 গুণ বেড়েছে। সামান্য ইউরিয়া সার কিনতে গেলেও চাষিকে দুবার করে ভাবতে হচ্ছে। এর পরেও রয়েছে মুনিশের মজুরি। তারপরেও যে ধানের ফলন ঠিকমতো হবে সেটাও নিশ্চিত নয়। খরা, ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বন্যা এগুলো তো লেগেই আছে। প্রকৃতির সঙ্গে তো আর যুদ্ধ করা যাবে না, সেগুলো মেনেই নিতে হবে। কিন্তু এত খরচা করেও ধানের দাম ঠিকমতো পাওয়া যায় না। সে কারণেই এদিকের প্রায় সকলেই বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। কিছু করার তো নেই, ধানের চাষ করা না গেলেও বিকল্প কোনো চাষ তো করতেই হবে। জমি তো আর ফেলে রেখে দেওয়া যাবে না, আবার সংসারও তো চালাতে হবে। আসলে চাষির কাছে এই জমিই হলো সব। এই জমিই তাদের অন্নদাতা। তাদের ইনকামের আর কোনো রাস্তা নেই। তবে এদিকের মাঠ ফাঁকা হলেও বাস্তুতলা গ্রামের গায়ে লাগানো জমিগুলোতে সকলেই ধান বুনেছেন। ওদিকের জমিগুলো এদিকের তুলনায় একটু নিচু। এখানকার সকলে বলেন নেশা জমি। নেশা জমি বলেই ওই জমিতে জল দিলে ধানের গোড়ায় অনেকক্ষণ জল জমে থাকে, ফলে জলসেচ একটু কম দিতে হয়। এতে ইলেকট্রিক বিলের খরচ কিছুটা হলেও কমে। ধান বেচে চাষিরা কিছুটা হলেও লাভ বেশি করতে পারে। সেই কারণেই ওই জমিগুলোতে সকলেই প্রায় ধান বোনেন। আবার ওই নেশা জমি লাগোয়া ডাঙা মাঠগুলোতে প্রচুর সবজির চাষও হয়। এবারের শীতেও এখানে প্রচুর সবজির চাষ হয়েছে। ফুলকপি, বেগুন, পালং শাক, মূলো, গাজর, কাঁচা লঙ্কা, শীতের প্রায় সব সবজি এখানে লাগানো ছিল। ওমের দাদুর এই গমের জমি থেকে একটু দক্ষিণ দিকে গেলে একটা কলঘর রয়েছে। বাস্তুতলা গ্রামেরই এক ভদ্রলোকের কলঘর। ওই কলঘরের পাশেই বেশ কিছুটা জমি নিয়ে এরকমই একটা বিশাল সবজি বাগান রয়েছে, যেখানে প্রচুর শীতের সবজির চাষ হয়েছে। গতকাল বিকালে যখন আমি রফিক ভাই আর ওমের দাদুর সাথে এই গমের খেতে এসেছিলাম, তখনই আমি ওই সবজির বাগানটা দেখেছিলাম। বাগানের মালিক তখন জমি থেকে বাঁধাকপি আর রসুন তুলছিলেন। এমনকি দেখেছিলাম ওই বাগানের আলের ধারে ধারে বেশ কিছু পেঁয়াজ রসুনও লাগানো হয়েছে। আমি এখানে গমের খেতে রফিক ভাইদের কাছে একা একা দাঁড়িয়ে আছি, আর ওম ওর দাদুর কাছে দূরে ওই কলঘরের পাশে যে সবজির ক্ষেতটার কথা বলছিলাম সেদিকেই গেছে। মনে হয় সেখান থেকে ওর দাদু কিছু সবজি কিনেছেন, মাঠের একেবারে টাটকা সবজি। সেই সবজিগুলো নিয়ে আসার জন্যই একটা ব্যাগের দরকার, তাই ওম ব্যাগ নিয়ে দাদুর কাছে গিয়েছে। আসলে ওই কলঘরের একটু দূরে ওমের দাদুর আরও একটা জমি রয়েছে।
গত পরশুদিন সেই জমিতেই ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হলো। মনে হয় উনি সেখানে পাট বুনবেন। ওই জমিটারই কোনার দিকের কিছুটা অংশে ঘাস রয়েছে বলে আজ উনি সেই জমিতে ঘাস মারার জন্য তেল স্প্রে করতে এসেছিলেন। এতক্ষণে হয়তো স্প্রে করাও হয়ে গেছে। তাই মনে হয় বাড়ি ফেরার আগে উনি সবজির ক্ষেতে গিয়েছেন বাড়ির জন্য কিছু সবজি কিনতে। সময় অনেকটাই গড়িয়েছে। বেশ কিছুক্ষণ হলো ওম ওর দাদুর কাছে গিয়েছে। হয়তো এতক্ষণে সবজি কেনা হয়েও গিয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো ওরা ফিরে আসবে। ওই তো দূরের আলপথে ওমকে দেখতে পাওয়া যাচ্ছে, ওর দাদুর সাথে ফিরে আসছে। ওরা ফিরে এলে ওদের সাথে বাড়ি ফিরতে হবে। ওম, জল নিয়ে আসতে বলছে রফিক মামু। জলের বোতলটা ওইখানে আছে, দেখো। এই তো এইখানে বড় বোতল আছে, সেই বোতল। তোমার ওইটুকু বোতলে জল খেয়ে তো কিছু হবে না। না, পাট ওই ঘাসের ওই কি তেল আছে বোতলে? ও আছে, আচ্ছা। গঙ্গার চিঠি দিলে ভালো হতো না? গঙ্গার চিঠি আর কমে দিইনি, এই আইটা দিচ্ছি। কমে দেয়নি। কমে দেবো কেন? এই আইটা বিড়ি কা বিড়ি এখন খাচ্ছিলে? এ ভাই বিড়ি খাবে না খায় বলে আনেনি। কি গুপ্তধন পেলে? লঙ্কা। লঙ্কা? কোথায় দেখি, লঙ্কা দেখি। ও আমাদের খাই ঘুরে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ও তো তুলছিল দেখলাম। কোথায় লাল লঙ্কাটা দেখি, বার করো। বড় সড়ো লঙ্কা তো, বাহ, বিশাল বড় লঙ্কা। এইটা আরো না। হুম হুম, এটা এটা ছোট কিন্তু লাল হয়েছে সব, না? এত কাছাকাছি দেখতেই পায় না, দূর না হলে দেখতে পাবে না। লঙ্কা। লঙ্কা আর একটা অনেক বড় লঙ্কা আছে। এই দেখো, এই সবচেয়ে বড় ডেঞ্চি। কার সঙ্গে খেলবি, কে আছে তাই? ঠিক কিনেও তো না। এই তো এইটা এক ঢপ পুড়ি দেবো। হ্যাঁ হ্যাঁ, কেন? চলো ধাই এ তেল বেরিয়েছে, জল বেরিয়েছে, আর রং বেরিয়ে না কেন? এটা এক ঢপ পাইলে দুনিয়ার লোক সব দেখাবে কান্দে পুড়ে। হ্যাঁ সত্যি করে বলো। ফিরতি পথে ভাবছি ওমদের কলঘরের কাছে যে সজনে গাছটা রয়েছে সেখান থেকে কিছুটা ডাঁটা পেরে নিয়ে যাব। কচি সজনে ডাঁটা বেগুন দিয়ে ঝাল খেতে দারুণ লাগে। খালি একটু তিল বাটা আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু চাই না। তবে সাজনের গাছটা বেশ বড়, ডাঁটা পারতে হলে গাছে উঠতে হবে। তাই ডাঁটার জন্য রফিকের সাহায্য নিতে হলো। যদিও ভাইয়ের এদিকের গম কাটার কাজ এখনো বেশ কিছুটা বাকি, তবে ডাঁটা পারতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না। কয়েকটা ডাঁটা পেরে দিয়ে রফিক ভাই আবার এদিকে চলে আসবে। ওরে বাবা, সকলে তো দেখি দৌড়চ্ছে। চলুন চলুন, তাড়াতাড়ি পা চালিয়ে যাওয়া যাক। হ্যাঁ, ওই গাড়ি কেটে সাথে আমি বললাম একটা গাড়ি কেটে দিল। ওই মাঝারি ধান। ওইদিকে থাকবো, ওই কেন ডাঁটা ছিল দাদু? কোনটা হবে? একটা সরু পাটা থেকে ভাল লাগে। আদান থেকে কাজ কাছে
আবার গজাবে দাদু। হ্যাঁ নিচের গুলো যেগুলো ঝুলছে ওগুলো কেটে দাও না, এই যে হ্যাঁ খালি পাচ্ছি না, এতে 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 এই সৌটা হবে তাই কাটতেও তোমার সুবিধা হবে। দিয়ে এই ডেঙা পানি ফেলবি, কাদায় পড়ে না কেন, না কেন, হ্যাঁ হ্যাঁ হয়তো ওগুলো তোমার কাটতে সুবিধা হবে। এই নিচে ছিড়ে দাও, ছিড়ে দাও, ছিড়ে দাও। ওই ধার ফেল, ওই ছিড়ে ধার দাও, ছিড়ে দাও। না জানে গাছ ও এই দেখো, এই তলার এই ডালটা দাও। পড়ে না কেন কাদায়, আমি ছাড়তে লাগবে। হ্যাঁ ছাড়া সরিয়ে নেই ওখান থেকে, দিয়ে ছাড়া দুটো পড়ে থাকলো তো। ওটা আছে ডাটা, হ্যাঁ তুলি নিয়ে ওই ধার ফেলবে তিল পানে, ওটাই তো করতে হবে। ওই দুটো মধ্যেখানে পড়েছে। এই সরুটা, হ্যাঁ ওইটা। এগুলো পারতে পারবি না লোকে, লোক লাল থেকে নিয়ে গিয়ে খাওয়ানো। ওই ওদের ফেলবে, এই অনেক হয়ে যাবে। আর দাদা এই সরুটা হবে তোর মাথা সরুটা, হ্যাঁ ওইটা ওইটা খালি হয়ে যাবে নাকি বলা। হ্যাঁ অনেক হয়ে যাবে। লোকে ওরা কিনে খেয়েছি 150 টাকা কেজি, আর আমাদের লোকে দেয় ধার ফেলি, হ্যাঁ বাস আর নেবো। না না লাগবে না, অনেক হয়েছে। আচ্ছা না, ফ্যাট। আরেকটা দাও ছোট দেখে। আর নাই আর নাই থাক, আচ্ছা বেশ থাক না, আর নেই থাক, চলো নেমে আসো। কই ওইদিকে আছে? ওই তো ওইদিকে নামানো, এইখানে তোমার সামনে। ওই ঝোলায় পর এক জায়গায় থুই দে, এই ঝোলায় লাস্টে পুরি নিয়ে যাবো, ওই থো। এখানে তো বেশি নাই। অনেকগুলো আছে, ছোট দেখে দাও। অনেকগুলো আছে। সামনে পড়ে আছে, সামনে সামনে তাকাও, সামনে তাকাও নিচে। কই ওই তো কই তো? কাদার মধ্যেই পড়ে, ওই দেখাটা পড়লো। বাস, থাক, ওই ওই থাক ভাই। ওই তো ওইখানে একটা পড়ে আছে, ওইখানে দুটো পড়ে ওগুলো আছে। এমনি ছড়িয়ে পড়েছে, না না এক্ষুনি পড়লো। তাই বুঝলি? হ্যাঁ ওই দেখুন না, পাটকাট দিয়ে টেনে নিতে হবে। ওইখানে ইয়ে হ্যাঁ, তো ওই জায়গাটা অনেক কটা পড়েছে, ওই জায়গাটা। ওই জায়গাটা পড়েছে। হ্যাঁ ওই পাটকাট নিয়ে আসি, নামলে কি হবে? কাদা, কাদা কাল আর- জল দিয়েছি। কচুটাও তো মরে যাবে। হ্যাঁ তো বসিয়েছে বা বসিয়েছে। ডালগুলোকে সরিয়ে দিতে হবে, ডালগুলো তো সবাই যাতায়াত করবে না আবার, ডালগুলো সরিয়ে দাও। সবাই সরিয়ে নেবে তো। সবাই সরিয়ে নেবে। আচ্ছা এগুলো ব্যাগে পুরো নাও। ওই ঘরে নিয়ে যা। ওহ, ওর থেকে লাগবা লাগলো, ওইটা ইয়েটাও দিয়ে নেবো থাকে। আচ্ছা হবে না, এই ধরে ফেলি তো। এটাকে একটু ওটা পাটকে না লাগাতে হবে। হ্যাঁ কি বলছে, এর দিকে লে। এটা এটা ডান্ডা লে পালিয়ে যাচ্ছে, কোথায়? এই তো এই তো এখানে একটা বেশ এখানে খালি নিনা নিনা মিজে করে। খালি লাপালাপি। এটা লাগাই দেবো। এখন ওইগুলো সব এর দিকে যাবে। হ্যাঁ ওই দেখো, হ্যাঁ ওই বড়টা দিয়ে নিতে হবে, ছোটটা দিয়ে হবে না। এরকম কচু না, ওইখানে নামো, এখানটার ভিতরে ওখানে তো কচু নেই। ওই কিছু আর ওটা ওই দাদি হবে না, চাবেন নাকি? না চাবি কি হবে, ওই জোড়া গেলে কাউকে দিয়ে দেবো, ওইখানে পাওয়া যাবে। আজ শুধু ডাক্তারই দরকারি হবে। ডাক্তার ভাই হ্যাঁ হ্যাঁ পাবেন ওইখান দিয়ে, হ্যাঁ ওইখান দিয়ে টানতে হবে না। ওগুলো না আনো। বাহ। না, কোথায় চলে গেল? এই তো এখানেই আছে। আমাদের বাড়িতে যদি এরকম ডাক্তার ছিল, বাড়িতে গাছটা লাগাও গো। লাগিয়ে আচ্ছা তো এরকম একাটি কত দাম হবে তোমাদের ওখানে বেশি দেয়? হ্যাঁ এরকম ওদের 200 টাকা কেজি, খালি কত ওজন হবে? কি আমাদের 450 টাকা কেজি। ছেলে সরু ডাটাগুলো, হ্যাঁ এই সবই তো, সরুগুলো 450 টাকা কেজি। সরুগুলোই তো খাবে। হ্যাঁ তাহলে এগুলো মো- এটা এটা যদি 5 হয় তাহলে খালি যোগ বিয়োগ গুণ ভাগ করো। তোমার সঙ্গে দেখা হবে না, 225 টাকা। জানবে? হ্যাঁ, কাল চলে আসবা। এই যে 225 গরু থেকে টাকা কেজি। লাগবে। রাখছি তখন
কালকে কালকে আবার কি কাজ? আগে রাজমাছ ধরতে হবে। কোন জমি গো? এই সব জমিতেই। ও এইগুলোর সবগুলোরই করতে হবে না? হুম। সামনে পড়ে আছে, এ নাও ব্যাগে নিয়ে নাও এগুলো। হ্যাঁ সব ঢুকে যাবে। ও বোতলটা হাতে করে নেবো। এইগুলো আবার শুধুই খাওয়া যাবে, ছিপড়ে নাই। সব খাওয়া যাবে। আর ওই দিক দিয়ে আসতে হবে। চলে এসো এই দিক দিয়ে ঘুরে এসো, এখানে এখনো এখানে হাতে আছে এই যে। এই সহ্য যাবো এগুলো নে, দাঁড়াও আমার ডালটা নি। তুই ঝোলায় নিয়ে নিস একটাও। না ওই জন্য তো হাত থেকে পড়ছে। কই পড়ছি? এই যে রফিকবাবু তুলছে, পড়ে যাচ্ছে তো, অত মোটা মোটা হাতে থাকে। আমি ঝোলার মজ দিলে বসে হুঁজি ভাই না। ব্যাগে ভরে নাও। দুলার মধ্যে তো জায়গা লাগবে। বোতলটা সব হাতে করে নিয়ে যাবো। নিয়ে দাঁড়া। দাঁড়া দে। এই নাও। আর আছে কিনা দেখো। এই তো এখানে আরো দুটো পড়ে আছে, সামনে আছে। ও পাটকাঠি লাগবে, আসছে না, দাঁড়াও এদিকে এসো। কত ফুট আছে? এই তো এখানে একটা আছে, এটাকে তোলো তো ইয়ে, কি? এখানে একটা আছে তোলো। আরে এই ধর একটা বললো। এই যে এখানে ওরা ওরা তুলে দিচ্ছি, ওরা তুলে দিচ্ছি। কই, কই? এই তো এই সামনে একটা এই আছে, জায়গাটা। ছোট আছে তো। আর ওই যে ওইখানে একটা আছে, কোন না? ও এই একটা না দুটো আছে। দেখ। কোন না? ওই তো দাদু দেখতে পেয়েছে, ও পাটকাঠি লাগবে। ওই তো ওইখানে। হ্যাঁ ওই তো দুটো আছে এখনো। সরু সরু তো। সরুটাই তো খুঁজছো, দুটো কি তিনটে আছে? তিনটে আছে, আরো একটা আছে। ওই একটা আছে আর ওই আগে একটা আছে। হ্যাঁ 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 হয়েছে হয়েছে হয়েছে, চলে এসছে, চলে এসো, আর নেই। ওটা যা ওইটা ওইখানে চলে গেছে। ডালটা ওই কই? একটা আছে, অনেক দূরে। আমার ডালটা কই? কি ডাল? ওই ধান দেখ কোথায় ফেলেছি ওই ধানে। ও বাঁকা। ও যেটা হাতে নিয়ে ঘুরছিল, ওই তো সামনেই তো রাখলে, যেখানে পায়ে ছিল সেই তার সামনে রেখেছো। মামা। আমি তো এক্ষুনি দেখলাম, ওই জন্য ওই যে সামনে। এই সামনেটা ওকে দেখতে বলছি, সামনে, ও দেখছে পেছনে। কোনটা সামনে জানো না? চলো। আমি নিয়ে যাই। শব্দ করতো না। ও তো শঙ্কর নিয়ে নিয়ে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ এবার ও আমাদের মতন বয়স হয়েছে দেখি, ওর বাবার মতন বয়স হয়েছে, সব শিখে ফেলবে। সব আর শিখে দেবে। এই তখন আবার একটা চাইলে হয়ে যাবে বাচ্চা নিয়ে। হ্যাঁ 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 তখন এই পুরুষ সংসারের সবই। ও তখন দাঁড়িয়েছে বলে আমি যদি বলি এইটা এইভাবে হবে, হ্যাঁ এইটা এই ভুঁই সার দেবে। আমি হই যাবে। আর তো শিখছি এখন তো দিচ্ছি তো। হুম। ডাঁটা পেরে নিয়ে ঝোলা ভর্তি করা হয়ে গেছে। রফিক ভাই আবার গম কাটতে ফিরেও গেছেন, সেখানে আরও প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। গম কাটা শেষ করে রফিক ভাইরা বাস্তুতলা গ্রামে ফিরে যাবেন, আর গমের আটিগুলো ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য মাঠে আরও 2-3 দিন পড়ে থাকবে। তারপর কোনো একদিন হলার মেশিন নিয়ে এসে গম হলার করে নিতে হবে। এদিকে আস্তে আস্তে বেলা কিন্তু বেশ বেড়েছে, আমাদের সকলেরই বেশ খিদে পেয়েছে, তাই বাড়ির পথে হাঁটা লাগালাম। ভাবছি বাড়ি ফেরার এই পুরো পথে আমি আর কোনো কথা বলবো না, তার চেয়ে বরং আপনারা আমাদের এই যাত্রাপথের পুরো পরিবেশটা উপভোগ করুন। তখন বকাবকি করছিল ওই জন্য ধনী জড়ো করি না। হ্যাঁ ওটা ধনে জড়ো করেছে না? হ্যাঁ আজ মনে হয় হলার আসবে। হতে পারে। না না জল করতে হলো আসবে। না গরম হয়ে গেল মাথা। এই টুপিগুলোতে মাথা গরমই হয়। রোদ বাঁচাতে গেলে যে টুপিটা, যেটা বৈদ্যনাথ দাদু পরে,
ওই রকম সাদা টুপি কিনতে হবে। ওই সাদা টুপিগুলোর ভেতরে হাওয়া ঢোকে, ওগুলো সুতির কাপড়ের। ওই ছোট্ট পাড়া না না না, বড় একটা দেখবে গোল সাদা টুপি পরে। হ্যাঁ দি ফটো ফুটো ফুটো আছে হ্যাঁ সাদারে ফুটো ফুটো আমি জানি কারণ তোর কিনে দেবো একটু জায়গা আছে। ওই টুপি একটা কিনে অবদিন মেলায় যদি যাই কিনে দেবো, না যদি বলে পাওয়া যায় না। অনেকটা আচ্ছা, ঠিক আছে, পথ। আমাদের ওখানে ওই টুপি আমাদের ফিরতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে গেল। তবে ছোট দাদুর কাঁঠালতলার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এই তো শ্রীকান্তদের কলঘর পেরিয়ে এলাম। মনে করিয়ে দেবে। চলুন পা চালিয়ে যাওয়া যাক। রাখো মনে হয় আসেনি তো, মানে ঠিক নাই। ওর তো গতকালকে ছুটি নিয়েছিল। ও বলেছিল কি যে শুক্রবার দিন তো দোল, ও শনিবার দিন ছুটি নেবে, ছুটি নিয়ে বাড়ি আসবে। এখন ও মনে হয় গতকালকে ছুটি নিয়েছিল। আমি কালকে ছুটি নিয়েছিলাম ও, বেশ নিয়েছিল ওই অপারেশন হবে বলে ছুটি করেছে, সেটা বাড়িতে মনে হয় বলেনি। অপারেশন কে হবে? ওই পদ্মমাসি, পদ্মমাসির অপারেশন কালকে ছিল। হয়নি হ্যাঁ অপারেশন হয়েছে। তো এরা তো কেউ যায়নি। এরা কেউ যায়নি, রাখু ছিল। ও রাখো ওখানে এসেছিল। হ্যাঁ রাখু অফিস থেকে ছুটি, ছুটি নিয়ে হ্যাঁ ওই জন্যই ছুটি নিয়েছে। হ্যাঁ কি নিয়ে যাবো? আছে আচ্ছা তো আছে সেটা খাওয়াবি। সেই হয়ে গেছে না না এখন একটু নিও না, এখানে দাদু ফাদু আছে সবাই, পরে পরে পরে। কই আছে বলো সামনে দাদু বসে আছে, বসন্ত দাদু বসে আছে না। আরে ও দেখো না তবুও এখন ওরকম করে না। চলো ভাবতে পারি না কত রাতে আরো কত সবাই আমাকে দেয় বলো না। না এই লাঠিটা দেখি না, লাঠিটা কাটতে হবে। হ্যাঁ কোথায় হচ্ছে তা আমি জানি না, সেটা কলিও জানে না। হ্যাঁ না আজকে সরকারি ছুটি নাই। আজকে তো ছুটি, আগামীকাল শনিবার দিন তো ওর অফিস আছে। অফিস আছে। ওই দিন হাফ নাকি না? না না ফুল, শনিবার দিন তো হাফ হয়। না একটা শনিবার পুরো ছুটি, একটা শনিবার ফুল। আর লাস্টটা আর প্রথমটা ছুটি থাকে। হ্যাঁ দ্বিতীয়টা আর চতুর্থটা। তাই বুঝলি? হ্যাঁ প্রথম শনিবারটা আর 3 নম্বর শনিবারটা খোলা। এই 3 নম্বরটা এটা 3 নম্বর শনিবার। তাহলে হবে না। চলো মাঠে তেল দেওয়া হয়ে গেল, ডাঁটা পাড়া হয়ে গেল, সবজি করা হয়ে যায়। লঙ্কা নিয়ে আসা হয়ে গেল, বাজার হয়ে যায়। দুটো পেঁয়াজ আনা হয়ে গেছে, বাজার হয়ে গেছে। যা হলো 50 টাকার বাজার। 50 টাকার তো বেশি বাজার হয়ে গেছে। ডাক্তার ও তো প্রায় ও তো প্রায় 1 কেজি লঙ্কা, 250 হবে 250-র বেশি হবে, ঠিক হবে বেশি হবে। 10 টাকা খাওয়া, 10 টাকা খাওয়া। এখানে যদি 10 টাকা সওয়া হয় তাহলে মোটা করে কত পয়সা? বুঝলে? হ্যাঁ মোটা করে কত পয়সা? আমাদের ওখানে 15 টাকা। 5 টাকা। এবার 15 টাকা যদি শ হয় 50 তাহলে টাকা 50 টাকারই হবে। হ্যাঁ 50 টাকার লঙ্কা।
ও তো প্রায় 200 টাকার ডাঁটা। 200 টাকা হয়ে যাবে? হ্যাঁ, 200 টাকা 100 এখানে। তো কত হবে? 100 টাকা সব? 200 টাকা, 500 হবে। 150 টাকা সব? হ্যাঁ? 150 টাকা সব? এই 15 টাকা 100। হ্যাঁ, এরকম এখনই বলছো 150 টাকা সব। 150 টাকা সব হইলে আর কি? ওটা কথার কথা বেরিয়ে পড়েছে। 150 টাকা সব হলে চিন্তা কি ছিল না রে? 200 টাকা 100 আছে অনেক জিনিস। না, ওই খালি জিনিস কিনবা। কত করে টাকা হয়? কি? খাসির মাংস? এখন বাজারে ডাঁটা খুব কিনতে লোকেদের। আরে তো বাড়ি গিয়ে চলো, এটা দূর দিবা, কোনটা? জলপুর দিবা। হিমালয়। তাহলে জলপুর যাবো, চলো। আমাকে 5 টাকা দাও, কিনে আনি। চলো, 5 টাকা 10 টাকা দেবো। লঙ্কা সব কাউকে পাবি না। এই জন্য আরো দেখাবি, সবুজ হলুদ না লাল। হলুদটাই আনবি। তুমি কি জানো না, কিছু মাখাও। একদিকে মাছ ছিল, আর মাছ আমরা সকলে মিলে বাঁশবাগান পেরিয়ে গ্রামের আমাদের মা কাছাকাছি তোমাকে পৌঁছে ছিঁড়ে খেয়ে গেছি। নেবে। ওর গায়ে ওই অ্যালার্জি তো যদি বেরোয়। সামনেই ওমদের বাড়ি। বুঝেছো? চলুন এই তোমার পর্ব গায়েতেও এখানেই বেরোবে। শেষ করি। ওই রংগুলো কামদেবপুরের লাগলেই সঙ্গে হাতের থাকার ব্যথাগুলো সব জন্য বাড়বে। সকলকে অনেক ধন্যবাদ। পরের পর্বে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বাই।